অন্তুর ধারণা পলাশের ছেলেরা এসেছে। সে দরজায় কান বাঁধালো। বেশ লোকজন জমেছে। আজকাল তাদের বাড়িটা মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিনা। একটু কিছু হলেই মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসে। দুটো শ্বাস ফেলে গেট খুলল সে। হাতটা থরথর করে কাঁপছে। কি আশ্চর্য! অন্তু বুক ভরে দম নিল। জয়ের ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে আছে। কবিরকে অন্তু চিনে। সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে কেমন করে যেন তাকিয়েছিল অন্তুর দিকে। অন্তু বেশ বিনয়ের সঙ্গে বলল, কেন এসেছেন আপনারা? কিছু হয়েছে? জয় বাইকে ডাকতে এসেছি। একটু ডেকে দেন। রাহাত বলল। তার অভিব্যক্তি একদম সরল, বাস্তব। অন্তু নিজেকে যথাযথ শান্ত রেখে বলল, জি, বুঝতে পারছি না। জয় ভাইয়াকে ডেকে দেন। কাজ আছে ক্লাবে। কতক্ষণ হইল ভেতরে ঢুকছে? বলেন, আমরা আসছি। অন্তুর হাতের আঙ্গুলের ডগা লাফাচ্ছে। হাতের তালু ঘেমে উঠেছে। বুকের ভিতর ডিপ ডিপ করছে। সে মুঠো করে তার কামিজ চেপে ধরে বলল, মশকরা করার মতো মেজাজ নেই আপাতত আমার। আপনারা কি বলছেন বুঝতে পারছি না, অথবা এরকম কোনো ইঙ্গিত বুঝতে চাইছি না। রাহাত জয়কে ডাকতে ডাকতে ভিতরে এগিয়ে যেতে যেতে বলল, এই যে ছোট আপু, আপনার সাথে আমাদের মশকরার সম্পর্ক না। জয় ভাই ঢুকার আগে বলেছিল একটু পর যেন ডাকি তারে। ক্লাবে ঝামেলা হইছে। উনাকে দরকার। একটু ডাকেন উনাকে। চলে যাইতে বললে চলে যাচ্ছি, কিন্তু উনাকে জানানো খুব দরকার। খবরটা জানিয়ে চলে যাব, কিন্তু তবুও ডাকেন একটু। ঘুমাচ্ছে নাকি? রাহাত পারফরমেন্স ভালো ছিল। সন্দেহের অবকাশ নেই তার অভিব্যক্তিতে। অন্তুর মাথায় যেন টগবগিয়ে আগুন জ্বলে ওঠে। ততক্ষণে পাড়ার লোক ঘটনায় বেশ আগ্রহ পেয়ে বসেছে। কেউ কেউ নিজেদের মাঝে আলোচনা শুরু করেছে, তো কেউ অপেক্ষা করছে আগামী দৃশ্য দেখার। অন্তু অনেক কষ্টে সামাল দেয় নিজেকে। তো আপনাদের ভাষ্যমতে আপনাদের জয় আমির বাড়ির ভিতরে থাকার কথা? রাহাত আর কথা বলল না। আত্মবিশ্বাসী গলায় ডাকা শুরু করলো, জয় ভাই, জয় ভাই, ঘুমিয়ে গেছেন নাকি? অন্তুর নাক শিউরে ওঠে। বাড়াবাড়ি করবেন না যেন। ধৈর্যও একটা নির্দিষ্ট পরিমাণে বহন করি আমি। এখান থেকে জুতো দিয়ে পিটিয়ে বের করবে লোকে আপনাকে। নাটক না করে বেরিয়ে যান। অনুমতি ছাড়া ভিতরে ঢুকেছেন কোন সাহসে? রাহাদের কান অব্দি পৌঁছালোই না সেসব। তার মুখে চোখে আত্মবিশ্বাস ভর্তি গম্ভীর্য এবং দৃঢ়তা। সে আবার ডাকে, জয় ভাই, ঘুমিয়ে গেছেন নাকি? জয় ভাই। অন্তুর মাথা ফাঁকা লাগছিল। সে জানে ভিতরে কেউ নেই, তবুও বুকের ভিতর ধুপ ধুপ আওয়াজ হচ্ছে। রাহাতের চোখে মুখে আত্মবিশ্বাস তাকে ভঙ্গুর করে তুলছিল। সামনের আগ্রহী জনতার মুখের দিকে তাকিয়ে তার শরীরে কম্পন উঠে যাচ্ছিল। জয় বেরিয়ে এলো ভিতর থেকে। সবে ঘুম ভেঙেছে তার। হাই তুলল একটা। অন্তু দেখলো সেটা কৃত্রিম। জনগণ তা বুঝলো না কেবল। জয় গুম গুম গলায় বলল, কি সমস্যা? এত ডাকাডাকি কিসের? অন্তু জমে গেল। তার মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড একত্রে কার্যক্ষমতা হারালো। জয়ের পরনে শুধু একটা থ্রি কোয়ার্টার প্যান্ট। সেই প্যান্টের উপর দিয়ে নিচের আন্ডারওয়্যারের অল্প কিছুটাও দৃশ্যমান হয়ে আছে। নীলচে কালো শার্টটা হাতে ছিল, গায়ে কিছু নেই। তা কাঁধে রাখতে রাখতে ভিতর থেকে বেরিয়ে এসে গেটের কাছে দাঁড়ালো জয়। দেখতে বিশ্রী লাগছিল ব্যাপারটা, এবং তা স্পষ্ট নোংরা ঘটনার ইঙ্গিত দিচ্ছে। অন্তুর মনে হচ্ছিল সে মরে যাচ্ছে। আটকে থাকা নিঃশ্বাসটুকু কম্পিত তরঙ্গর মতো বাতাসে আছড়ে পড়ে। জয় অন্তুকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আরমিন, এত লোকের ভিড় কেন, কি হয়েছে? অন্তু নির্জীব হয়ে উঠল। লোকেরা এবার একে একে নিজেদের মূল্যবান মন্তব্য পেশ করলো। সর্বপ্রথম অবাক চোখে এগিয়ে এলেন পাশের বাড়ির দুজন মহিলা। আরে, এইটা ওই যে মেম্বারের বাগিনা না, জয়? ও, ঘোমটার তলে ঘেমটা চলে, মানসে কি আর এমনি কয়? এই যে শোনো সকলে, আইসকা যা দেখছ নতুন কিছু না। আমরা একদিন হ্যাগো বাড়িতে যাইয়াও এই পোলারে দেখছি। সেরির মা কত আদর কইরা খাওয়াইতেছিল। সি সি সি। থু, মাস্টারের মাইয়া। ও, আবার মুখোশ পইরা বেড়ায়, কাউরে মুখ দেখায় না। বন্ডামি দেখছো?
ঘরের ভিতরেই যদি প্রতিদিন এমনে বেটা ছেলে পাওয়া যায়, হেই আবার বাইরে কারে মুখ দেখাইব? দরকার নাই তো। নষ্টামি তো ঘরের ভিতরেই চলতাছে। একজন লোক জিজ্ঞেস করে মহিলাকে, আগেও দেখছেন নাকি এই চ্যাংড়ারে, মানে জয়রে? মহিলা তাচ্ছিল্য করে একদলা থুতু মাটিতে ফেলে, আর চোখে উদ্দেশ্য তার অন্তুর উপর। হ, দেখছি মানে, ওর মায় তো আব্বা আব্বা কইরা খাওয়াইতেছিল। আমরা ঢুকতেই তাড়াতাড়ি বাইর হইয়া গেল। ওর বাপ আইলো, হে ও ভিতরে চলে গেল। কিচ্ছু কইল না। ওই দিনই সন্দেহ হইছিল। আবার এই শরীরে ওই দিন দেখলাম মুখোশ না পইরা বাইরেতে ঘুরে আইলো। অন্তু চোখ বুজে সজোরে শ্বাস টেনে নেয়। জয়ের ভবিষ্যদ্বাণী মিথ্যে হয় না। এক রত্তিও ভুল বলে না জয়। ওর তো গণক হওয়া উচিত। সেদিন পলাশের ছাদে হাসতে হাসতে কি চমৎকার করে বলেছিল, তুমি আমায় থুতু দিলে আরমিন, লোকেও তোমায় থুতু দেবে। সত্যি বলছি। জয়ের প্রতি মুগ্ধতায় দু চোখ ভিজে ওঠে অন্তুর। একটা লোকের এত জেদ, নিজের অপরাজয়ে, অনৈতিক শক্তির উপর এত দম্ভ, এত তার কুটিলতা। তার শক্তি তো অগাধ, বাঁচাতেও পারে, মারতেও। সেদিন বাঁচিয়ে এনেছে, আজ মারার জন্য। ঠোঁটের কিনারায় হাসি ছলকায় অন্তুর। বহুবার সতর্ক করেছে জয় ওকে, অথচ খুব হালকাভাবে নিয়েছে সে। ভার্সিটিতে প্রতিবার জয়ের চোখে তাকিয়ে রুহ কেঁপে উঠলেও পরে ভুলে যেত জয়ের নির্লিপ্ততা দেখে। অথচ জয় বলেছিল, সে থাবা দিয়ে ধরবে না, কুকুরের ছেঁচড়ামির মতো ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবে। জ্বর করে জ্বরে পড়বে অন্তু। অন্তু অবাক হলো সবচেয়ে বেশি সবার অভিনয়ে। বাস্তবের চেয়েও বেশি বাস্তব তাদের অভিব্যক্তি। সাজানো পরিকল্পিত ঘটনাকে জীবন্ত করে তুলেছে ওদের অভিনয়। এক বৃদ্ধা এগিয়ে আসে, এই শরীরে এক ঘরে করো বাপু সকল, এইসব পাড়াডারে বদনাম করব। ও সেরি, এত দেহি পদ্মা করো, তোমার পদ্মার উপরে থু। ঘরে বেডা শোয়াইয়া রাখতে দিয়া বাপ মা গেছে কোনে, ছি ছি ছি, বাপের জন্মে এইসব দেখি নাই। অন্তু চুপচাপ দাঁড়িয়ে শোনে সবার মূল্যবান মন্তব্য। কেউ কেউ বলছে, এই জন্যই তো কই, দরজা খুলতে এত দেরি লাগতেছে কে? সেই কখন থেকে আইসা এই স্যারা গুলান ডাকতেছিল, খুলে নাতে খুলেই না। অন্তুর বিয়ে নিয়ে এসেছে বহু লোক বহুবার। অন্তু অপমান করত অথবা প্রত্যাখ্যান। তারা আজ তাকে ছাড়বে কেন? মহিলা এসে এক থাবায় অন্তুর মুখ থেকে ওড়নাটা টেনে খুলে ফেলল। বেরিয়ে আসে সদ্য গোসল করা গামছাটা মোড়ানো ভেজা মাথাটা। সকলে কয়েক সেকেন্ড হাঁ করে হিসেব মেলায়। এবার তারা দৃঢ় বিশ্বাসে ফেটে পড়ে। চমৎকারভাবে প্রমাণ হয়ে গেল তাদের কাছে অন্তুর নোংরামি। এতক্ষণ সন্দেহ ছিল তাদের, এবার আর রইল না। নষ্টামি করে লাং শোয়ায়ে রেখে আবার গোসল করে বের হইছে। গুঞ্জন উঠল, ও তাইলে কুকাম করে লাং রে বিছানায় শোয়ায়ে রাইখা ফরজ গোসলে ঢুকছে মাগি। এরপর সেইখান থেকে বাইর হইয়া আইস। ওরে সি সি সি, রব উঠল মন্তব্যের। অন্তু অন্তত মোড়ানো গামছাটা মাথায় রাখতে চেয়েও তা পারল না। মহিলা টেনে হিচড়ে খুলে ফেলল গামছাটা। পিঠ বেয়ে ছিটকে পড়ল ভেজা লম্বা চুলগুলো। কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রয় অন্তু। সে অবাক হচ্ছে, তার কোনো প্রতিক্রিয়া আসছে না, কান্না পাচ্ছে না। জয় একটা সিগারেট ধরিয়েছে, দুয়া গিলছে। অন্তু না তাকিয়েও টের পায়। জয়ের চোখ দুটো হাসছে, খিলানের মতো নাকের পাটা দুটো ফুলে ফুলে উঠছে। আবার ব্রুজোরা অহংকারে পুরু হয়ে উঠেছে। জয় খারাপ কিছু করার পর খুব সজল হয়ে ওঠে, যেন সে খানিক জীবনাশক্তি পায়। তার খারাপ হওয়ার পিছনে কোনো কারণ নেই। সে খারাপ তাই সে খারাপ। অনেক লোক জমেছে খেলা দেখতে। এক বৃদ্ধা এবার হৈ হৈ করে উঠলেন, ওই ওই ওই, তোমরা কি এমনি দাঁড়াইয়াই ওই মাগের ডং দেখবা? চুল নাক কাইটা বাইর করো এইসব বালাই দেশ থেকে। কেউ কেউ পরামর্শ দিল, শরীয়ত ও বিধান অনুযায়ী ব্যভিচারের শাস্তি মাটিতে গলা অবধি পুঁতে ৮০টা বেত্রাঘাত। অন্তু তাদের আলোচনা খুব মনোযোগ সহকারে দেখছিল এবং শুনছিল। অন্তুর দিকে তাকালো জয়। চোখাচোখি হলো দুজনের। অন্তুর ঠোঁট দুটো হেসে উঠল, যে কেউ দেখতে পাবে না সেই হাসি। তরল রক্তের মতো চিকচিক করছিল সেই হাসি অন্তুর চোখের তারায়।
পুরুষ এবং কলঙ্ক এই দুটো একসাথে হয় না কখনো। কলঙ্ক শব্দটি নারী সত্তার জন্য প্রযোজ্য কেবল। পুরুষ কলঙ্ক বইতে জন্মায় না জগতে। তারা স্বাধীন, তারা আমরণ, কলঙ্ক বিচ্ছিন্ন। একই পাপের মাসুল পুরুষ ও নারীর জন্য ভিন্ন হয় এই সমাজে। নারীর মসৃণ চামড়ায় বরং কলঙ্কের জন্য অনুকূল পদার্থ লেগে থাকে। নারী কলঙ্কের জন্য এবং কলঙ্ক নারীর জন্য চুম্বকের মতো আকস্মিক। একটা নির্দিষ্ট দূরত্বে দুটোকে আনলে দুটো ছিটকে এসে পরস্পরের দেহে লেপ্টে যায় চিরতরে। জয়ের ক্ষমতা অসীম, তার দিকে আঙ্গুল তোলার সাধ্য কারো নেই। তারা অন্তর্দোষের কলঙ্ক অন্তর্গায়ে এবং জয়ের টুকুও একসঙ্গে অন্তর্গায়েই ছিটিয়ে দিচ্ছিল। মৌলভী সাহেব এলেন, সব শুনলেন। বেশ কিছুক্ষণ চুপ রইলেন। হামজা এসে বসেছে। তাকে চেয়ার দেওয়া হয়েছে মৌলভী সাহেবের পাশে। অন্তুর খোলা চুলগুলো শুকিয়ে গেছে। আজ সবাই প্রাণ ভরে অন্তুকে দেখছে। মাস্টারের মেয়েকে সেই ছোটবেলায় দেখেছিল সবাই। এরপর বহু বছর দেখেনি আর কেউ। অথচ মাস্টারের মেয়ে যে ঘোমটার তলে তলে নষ্টামি করত, তা কি কেউ আন্দাজ করতে পারেনি? কতবার তারা মাস্টারকে বলেছিল ভার্সিটিতে না পড়িয়ে বিয়ে করিয়ে দিতে। মেয়েটা দেমাক ছিল বেশি। আজ পণ্ডু হয়েছে তো। পাড়ার পুরুষেরা মন ভরে দেখল অন্তুকে। ফর্সা শরীরে খয়েরি রঙা ঢিলে ঢালা সালোয়ার কামিজ, ওড়নাটা গায়ে আছে কোনো মতে, উস্কো খুস্কো লম্বা লম্বা চুল পিঠে অবহেলিতভাবে ছড়ানো। হামজার পরনে সাদা দবদবে পাঞ্জাবি, মেয়র সে। তার মুখটা কঠিন। মৌলভী সাহেব বললেন, যেহেতু অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়েছে, সেই হিসাবে শরীয়তের বিধান হলো দুজনকে দুর্রা মারা। মরে গেলে গেল, বেঁচে থাকলে পাপ মুক্ত। একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে লোকেরা, এইসব আগে থেকে দেখা যেত। এখন এইসব উঠে গেছে। মানুষ প্রকাশ্যে আকাম করে বেড়াচ্ছে। তবুও পাড়াটা তো বোর্ডিং বা হোটেল না। সবার আলোচনা একই রকম। তারা এর একটা বিহিত চায়। আর তাছাড়া সকলের মাঝে একটা চাপা ক্ষোভ বোধহয় জয়ের জন্যও কাজ করছিল। জয় খারাপ, তা সবাই জানে, সবাই। অথচ ভয় কেউ মুখে আনলো না, বুঝাতে চাইল না কিছুই। অন্তু আকাশের দিকে তাকায়। কয়েকবার প্রাণ ভরে আব্বুকে ডাকলো। কোনো সাক্ষ্য প্রমাণ প্রয়োজন হয়নি তাকে ব্যভিচারিণী বলার জন্য। জয়ের ঘর থেকে বেরিয়ে আসা আর অন্তুর ভেজা চুল যথেষ্ট। আব্বু আসবে বিকেল বা সন্ধ্যায়। অন্তু চায় তার আগে তাকে মেরে ফেলা হোক। এতক্ষণে একটা শব্দও শুনেনি কেউ বা বলার সুযোগ দেয়নি। সে আর বলতেও চাইল না। কলঙ্ক এখন অপ্রমাণিত হলেও মুখে মুখে একটা দাগ এবং রটনা থেকে যাবে। সবচেয়ে ভালো হয় মরে গেলে। অন্তুর খুশি লাগছিল খুব। বেশ কিছুক্ষণ নীরবতা পুরো জনতার মাঝে। তা বাংল হামজা। মৌলভীকে বলল, আর কোনো বিকল্প নেই এর? আপনাদের ভাষ্যমতে যা হবার হয়ে গেছে। আর কোনো গ্রহণযোগ্য শাস্তি বা মীমাংসা আছে? কিছুক্ষণ চুপচাপ কাটল। এরপর একজন বৃদ্ধ লোক এগিয়ে আসে হামজার দিকে। বৃদ্ধদের মাঝে সামাজিক কর্মের মাধ্যমে হামজার বেশ খাতির আছে। লোকটা হাইকোর্টের সাবেক উকিল। তিনি যেন রাগান্বিত স্বরে তাচ্ছিল্য করে চট করেই বললেন, আর কি করবে? যা ঘটনার বিবৃতি আসছে, বিয়ে দিয়ে বাড়ি নিয়ে যাবে। সকলে সপ্রভিত হয়ে উঠল। এই পদ্ধতিই তো চলমান এখন। দুর্রা মারার প্রচলন এবং কাল চলে গিয়েছে। এখন কেউ আকাম করলে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয়। হামজা নিজস্ব গাম্ভীর্য বজায় রেখে অথচ চট করেই বলে ওঠে, ধরুন যদি দিয়ে দেই, আপনারা তা গ্রহণ করবেন, সম্মতি দিবেন, সিদ্ধান্ত আপনাদের হাতে। অন্তুর হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল। হামজা অতিরিক্ত চতুর। তা বলার অপেক্ষা রাখে না। সে এত চমৎকারভাবে নিজেকে উপস্থাপন করছে, মানুষ এতক্ষণে তাকে মহান ধরে নিয়েছে। বৃদ্ধ বললেন, বিয়ে দিতে চাও তুমি? আপনাদের যদি আপত্তি না থাকে মেয়েকে জয়ের বউ করে গড়ে তুলতে। যা করেছে জয়ের সাথেই তো করেছে। আপনাদের মতামত কি? অন্তুর মাথাটা ঝিনঝিন করে ওঠে। সকলের মাঝে গুঞ্জন উঠল। মনে হলো বেশ পছন্দ হয়েছে বিষয়টা সবার। জয় গর্জে উঠল হামজার কানে, পাগল হয়েছ তুমি? ওই শালের মেয়ে গলায় দড়ি দিয়ে মরবে, তবুও দেখা যাচ্ছে আমায় কবুল করবে না। আমিও ওরে বিয়ে করতে পারবো না। ওর সাথে আমার পোষায় না।
আমার ওর মাঝে বিশাল ঘাবলা আছে, মাঝে কাহিনী জটিল। এইসব বাদ দাও, অন্য কিছু করো। হামজার কানে গেল না সেসব। অন্তু হুড়মুড়িয়ে মৌলবীর সামনে যায়। হুজুর, আমার কিছু কথা বলার আছে। আমার কথাটা একবার শুনুন। আমি উদ্ভ্রান্তের মতো ডুব গিলে বলল মেয়েটা, আমি কিছু কথা বলতে চাই। মৌলভী অপ্রস্তুত হয়ে পড়লেন। অন্তু অনুমতির অপেক্ষা করে না। বিশ্বাস করুন, এমন কিছুই হয়নি। যা দেখেছেন আপনারা সব চোখের দাদা। মানে আমি বুঝাতে পারছি না ব্যাপারটা। আপনাদের যা দেখাতে চাওয়া হয়েছে আপনারা তাই দেখেছেন। আসলে এমন কিছুই হয়নি। কৌশলের কাছে হেরে গেছেন আপনারা। এখানে নিখুঁত একটা ট্রিক্স খাটানো হয়েছে। কারো কানেই যেন গেল না অন্তুর বাড়ি শব্দের কথাগুলো। অন্তুর শিক্ষিত, মার্জিত যুক্তিতর্কের কথা হিতে বিপরীত কাজ করতে শুরু করলো। অন্তু থামে না, বলে চলে। জয় আমির আমাদের বাড়িতে কি করে ঢুকেছে সে ব্যাপারে বিন্দুমাত্র ধারণা আমার নেই। আমি গোসলে গিয়েছিলাম, তাই গেট খুলতে দেরি হয়েছে। জয় আমির ভিতরে কি করে এলো সেটা অস্পষ্ট আমার কাছে। উপস্থিত জনতা বিরক্তি হয়ে গেল। তো কি চাইতেছ? মানে এইসব নাটক দিয়ে কি বুঝাইতে চাইতেছ? ওইটা কও। এই শরীরে কেউ ধরেন তো। অন্তু গর্জে উঠল, আমি কোনো পাপ করিনি। আমি বিয়ে করব না। আপনারা জুলুম করছেন আমার উপর। থপ করে একদলা থুতু এসে মুখের উপর পড়ল অন্তুর গলার কাছে। জয় অসন্তুষ্টিতে চোখ বুজে ফেলল। ইস, অল্পের জন্য থুতু মুখে লাগেনি। আর একটু উপরে ফেললেই মুখে পড়তো থুতুটুকু। অন্তুর ছোড়া থুতু জয়ের চেয়ারের উপর দিয়ে চোখের কিনারা ঘেঁষে লেগেছিল। মহিলাটা ঠিক মতো থুতুও দিতে জানে না। মহিলাকে কিছু অশ্রাব্য গালাগালি করল জয়।